রেডিও বাংলা, বাংলা ডিজিটাল রেডিওতে আরও একবার স্বাগত জানাই শনিবারের সাইফাইতে। আজ শুনবেন ডক্টর সোমনাথ মিশ্রর লেখা কল্পবিজ্ঞান গল্প অ্যাটমসফিয়ার বল। শনিবারের সাইফাইয়ের প্রথম গল্প চাঁদ ফিরে এলোতে আমরা দেখেছিলাম প্রকৃতির সম্মুখে বিজ্ঞান, প্রযুক্তি ও মানুষের অসহায় আত্মসমর্পণ। এবারে গল্পের প্রেক্ষাপট পেরু। ধেয়ে আসছে এক প্রচণ্ড সুপার সাইক্লোন। প্রকৃতির এই নির্মম রোষের মুখোমুখি দাঁড়িয়েছেন নোবেল পুরস্কার জয়ী বৈজ্ঞানিক পিটার সাইমন। এবার কি হবে? কে জিতবে এই লড়াই? প্রকৃতি না প্রযুক্তি? জানতে হলে শুনতে থাকুন পুরো গল্পটাই। শনিবারের সাইফাইতে গল্প অ্যাটমসফিয়ার বল। পেরুর সমুদ্র উপকূল। অসাধারণ সৌন্দর্য এই সমুদ্র উপকূলের। একদিকে দিগন্ত বিস্তৃত জলরাশি, অন্যদিকে অনন্য সুন্দর প্রাকৃতিক শোভা। এই দুয়ে মিলে সমুদ্র উপকূলকে করে তুলেছে মোহময়ী। আবহাওয়া দপ্তরের একটি খবরে দেশ জুড়ে আলোড়নের সৃষ্টি হয়েছে। হাজার হাজার পর্যটক উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সর্বোচ্চ প্রশাসনিক স্তরেও যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে। খবরের কাগজ থেকে টেলিভিশন সকলেই বারবার একটাই সংবাদ সম্প্রচারিত করছে। আবহাওয়া দপ্তরের যে খবরে সারা দেশে তোলপাড় শুরু হয়েছে তা হলো পেরুর সমুদ্র উপকূলে এক ভয়ঙ্কর নিম্নচাপের সৃষ্টি হওয়া। এখান থেকে উৎপন্ন হয়ে এক প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় ঝাঁপিয়ে পড়বে পেরুর ওপর ঠিক 5 দিন পরে। সারা দেশ জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে, কারণ ঠিক 75 বছর আগেও এই ধরনের একটা ভয়ঙ্কর সাইক্লোন পুরো দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। কয়েক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন। পেরুর জনসাধারণের মনে সেই ভয়ঙ্কর স্মৃতি এখনো অমলিন থেকে গেছে। আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের খবর পেয়ে অনেকেই দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন, কারণ সকলেই জানে সমুদ্র এবার ধীরে ধীরে উত্তাল হয়ে উঠবে। প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস গ্রাস করে নেবে পেরুর সমুদ্র উপকূল। লক্ষ লক্ষ মানুষ বাস করেন বিস্তীর্ণ এই সমুদ্র উপকূলে। স্যাটেলাইট থেকে বারবার ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি বিষয়ক খবরাখবর আসছে। সর্বোচ্চ প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই যুদ্ধকালীন ব্যস্ততা শুরু হয়েছে। স্বয়ং রাষ্ট্রপতি ডেভিড আলবার্তো এই পরিস্থিতি মোকাবেলার জন্য একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। এই কমিটির নেতৃত্বে আছেন স্বয়ং দেশের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি সব কিছু দেখাশোনা করবেন। তবে মূল দায়িত্ব দেওয়া হয়েছে পেরু বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান বিখ্যাত বিজ্ঞানী ডক্টর পিটার সাইমনকে। সমুদ্র উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে পেরু বিশ্ববিদ্যালয় অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের গবেষণাগার সারা বিশ্বে প্রসিদ্ধ। পৃথিবীর বিভিন্ন কেন্দ্রের গবেষকেরা এখানে গবেষণা করতে আসেন। পদার্থবিজ্ঞানের বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে এখানে আলোচনা ও গবেষণা হয়। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের গবেষণাগারের সেমিনার কক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে। সেখানে উপস্থিত হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী মাইক ডিকসন, বিজ্ঞানী সাইমন সহ সিনিয়র বিজ্ঞানীরা। এছাড়া প্রশাসনিক স্তরের উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিরাও উপস্থিত আছেন। আবহাওয়া দপ্তরের ডিরেক্টর পিটার ডিনলি বললেন, যে ধরনের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পেরু অভিমুখে ছুটে আসছে তাকে প্রতিহত করতে না পারলে দেশ প্রায় ধ্বংসস্তূপ হয়ে যাবে। মিস্টার ডিনলি, এই ঝড়ের তীব্রতা কি 75 বছর আগেকার ঝড়ের তীব্রতার থেকেও বেশি? হ্যাঁ, অনেক গুণ বেশি।
শক্তির হিসেবে কয়েকটি পরমাণু বোমার সমান। জবাব শুনে প্রতিরক্ষা মন্ত্রী গভীর চিন্তায় আচ্ছন্ন। সকলকে একটা চিন্তাই পাগল করে তুলছে, দেশকে কিভাবে রক্ষা করা যাবে। সরকারের নির্দেশ পেয়েই সেনাবাহিনী উদ্ধারের কাজ শুরু করে দিয়েছে। দেশ জুড়ে সতর্কতা বার্তা প্রতি 10 মিনিট অন্তর প্রচারিত হচ্ছে। পিটার ডিনলি বললেন, না, শুধু পেরু নয়, আশেপাশের কয়েকটি দ্বীপের ওপর দিয়েও এই ঘূর্ণিঝড় বয়ে যাবে। হয়তো কোনো কোনো দ্বীপ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। সরকার উঁচু বাড়ি বা উঁচু স্থানে সমুদ্র উপকূলবর্তী মানুষদের রাখার জন্য ব্যবস্থা করেছেন। এতে তো বিপদের হাত থেকে কিছুটা বাঁচানো যাবে। সকলের মধ্যে আলাপ আলোচনা চলছে। একটাই প্রশ্ন ঘুরে ফিরে এদিক থেকে অন্যদিকে যাচ্ছে। প্রশ্নটা হলো, কিভাবে এই দৈত্যকে প্রতিহত করা যাবে। সেমিনার কক্ষ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস। ধীরে ধীরে সেটা বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টির তীব্রতাও আস্তে আস্তে বাড়ছে। কালো মেঘের আনাগোনা বেড়েই চলেছে। বিজ্ঞানী পিটার সাইমন বললেন, হ্যাঁ, প্রকৃতির এই ভয়ঙ্কর দৈত্যকে অত্যাধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি দিয়েই আমরা মোকাবিলা করব। সেমিনার কক্ষে মুহূর্তের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। অন্ধকারের মধ্যে সকলেই যেন একটা আলোর রেখা দেখতে পেলেন। মিস্টার সাইমন, এই প্রবল সুপার সাইক্লোন আপনারা গবেষণাগার থেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? কাজটা খুবই কঠিন, কিন্তু আমাদের এই গবেষণাগার থেকেই যুদ্ধ শুরু করতে হবে। প্রস্তুতি শুরু হয়ে গেল। যুদ্ধকালীন ব্যস্ততা গবেষণাগারের মধ্যে পিটার সাইমনের নেতৃত্বে 5 জনের একটা টিম গঠিত হলো, যারা এই গোটা অভিযানটা পরিচালনা করবেন। দেখা গেল মৃত্যু ভয় উপেক্ষা করে কয়েকজন তাবড় সাংবাদিক ও বৈজ্ঞানিক এসে উপস্থিত হয়েছেন পেরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আকাশ মেঘাচ্ছন্ন, ঝোড়ো বাতাস বইছে। ছোট ছোট দৈত্যের মতো কালো মেঘগুলো যেন ছুটে আসছে সমুদ্রের দিক থেকে। কনকনে ঠান্ডা বাতাসে বাইরে বেরোনো দায়। গোটা আকাশ জুড়ে কেবলমাত্র সেনাবাহিনীর হেলিকপ্টার ঘুরে বেড়াচ্ছে। ওরা ঘুরছে দুর্গত মানুষের খোঁজে। পেরুর রাস্তাতেও টহল দিচ্ছে সেনাবাহিনীর গাড়ি। মৃত্যু ভয়ে সবাই গৃহবন্দী। সারা পৃথিবীর নজর এখন পেরুর দিকে। বিশ্বের নজর পেরুর দিকে বললে ভুল বলা হবে। আসলে সকলেই তাকিয়ে আছেন পেরু বিশ্ববিদ্যালয়ের দিকে। পেরুর রাষ্ট্রপতি ডেভিড আলবার্তো উপস্থিত হয়েছেন দেশের দূরদর্শন কেন্দ্রে। এই মুহূর্তে তার সাক্ষাৎকার সারা দেশ জুড়ে সম্প্রচারিত হচ্ছে। ঘরবন্দি পেরুর লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে শুনছেন এই সাক্ষাৎকারটি। মিস্টার আলবার্তো, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পেরুর দিকে ছুটে আসছে। মানুষ মৃত্যু ভয়ে আতঙ্কিত। আপনি প্লিজ দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন। এত বড় ঘূর্ণিঝড় পেরুর বুকে আগে কখনো আছড়ে পড়েনি। দেখুন, 75 বছর আগে যে ঘূর্ণিঝড় হয়েছিল তার থেকেও এই ঝড় অনেক বেশি শক্তিশালী এবং বিধ্বংসী। তাহলে কি স্যার পেরুর মানুষকে বাঁচানো যাবে না? দেশবাসীর প্রতি আমার বিনীত আবেদন, আপনারা অযথা আতঙ্কিত হবেন না। পরস্পরের পাশে থাকুন, সাহায্যে থাকুন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি দলও এসে পৌঁছেছেন। আরেকবার একটা প্রশ্ন করছি, কিভাবে আপনারা এই প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলা করবেন? কি ধরনের কৌশল আপনারা অবলম্বন করছেন? এটুকু বলতে পারি, এই বিপর্যয় মোকাবেলা করার জন্য আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করব, বিজ্ঞান ব্যবহার করব। এই ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের পেরু বিশ্ববিদ্যালয়ের নোবেল পুরস্কার জয়ী বৈজ্ঞানিক পিটার সাইমনকে। আপনি কি সত্যি মনে করেন এই ভয়ঙ্কর বিপদ থেকে আমাদের দেশকে রক্ষা করা যাবে?
আমি এটাই বলবো যে যে কোনো মূল্যে আমাদের প্রিয় দেশ ও দেশবাসীকে আমরা রক্ষা করবই। ধন্যবাদ। সাক্ষাৎকার শেষ হলো। আর মাত্র 3 দিন বাকি। আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী শনিবার সকাল 8টার মধ্যেই প্রবল সাইক্লোন ঝাঁপিয়ে পড়বে পেরুর ওপর। শেষ কটা দিন ধরেই সমগ্র আকাশ মেঘাচ্ছন্ন। ইতিমধ্যেই আশপাশের দ্বীপসমূহে সামুদ্রিক জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে। একটা প্রবল গর্জন ভেসে আসছে সমুদ্রের দিক থেকে। পেরু বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে যুদ্ধের প্রস্তুতি চলেছে। বিরাট গবেষণাগারের কন্ট্রোল রুমে বসে আছেন পিটার সাইমন। আবহাওয়া দপ্তর প্রতি মুহূর্তে এখানে বার্তা পাঠাচ্ছে। পর্দায় সমস্ত ছবি ভেসে আসছে। একটু দূরে দাঁড়িয়েছিলেন গবেষণাগারের সহ গবেষক টম রবার্টসন। তিনি আবহাওয়ার সমস্ত তথ্য সংগ্রহ করছেন। পিটার সাইমন এবার তাকে ইশারায় ডেকে নিলেন। স্যার, আমাকে কিছু বলবেন? হ্যাঁ, তুমি আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি আমাকে বলো। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। নিম্নচাপ আরও শক্তি সংগ্রহ করেছে। আচ্ছা, তাহলে এটা পরিষ্কার যে ঘূর্ণিঝড় কোনো অবস্থাতেই দিক পরিবর্তন করছে না। না স্যার, নির্দিষ্ট সময়ই ঘূর্ণিঝড় আঘাত আনবে। রবার্টসন, প্রস্তুত হও, এবার আমরা কাজ শুরু করব। রাত প্রায় 12টা। সমুদ্রের তীব্র গর্জন ভেসে আসছে। এক অজানা আতঙ্ক গ্রাস করছে এই ছোট্ট দেশটাকে। এই মুহূর্তে কোনো মানুষের চোখে ঘুম নেই। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় প্রত্যেকেই প্রহর গুনছেন। পিটার সাইমনের নেতৃত্বে বিজ্ঞানী দলের চোখেও ঘুম নেই। দাঁতে দাঁত চেপে তারাও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি প্রতিনিয়ত বিশ্লেষণ করা হচ্ছে। নিম্নচাপের প্রকৃতি, কতটা আয়তন জুড়ে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড়ের তীব্রতা সহ সুপার সাইক্লোন বিষয়ক সব তথ্য সাজিয়ে বিজ্ঞানী সাইমন যুদ্ধের নকশা তৈরি করছেন। স্যার, বেশ কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নিম্নচাপের বলয় তৈরি হয়েছে। পেরু থেকে কতটা দূরে এই নিম্নচাপের বলয় অবস্থান করছে এটা যদি বলো তাহলে খুব সুবিধা হয় আর কি। প্রায় 500 কিলোমিটার দূরত্বে ঘোরাফেরা করছে। কন্ট্রোল রুমের মধ্যে প্রথম থেকেই আছেন প্রতিরক্ষা মন্ত্রী মাইক ডিকসন এবং আবহাওয়া দপ্তরের ডিরেক্টর পিটার ডিনলি। বিভিন্ন দেশে ইতিমধ্যেই কন্ট্রোল রুম খুলে সুপার সাইক্লোনের ওপর নজরদারি শুরু হয়েছে। ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরাও এসে পড়েছেন পেরুর মানুষদের রক্ষা করার জন্য। প্রতিরক্ষা মন্ত্রী ডিকসন বললেন, কোনো যন্ত্রের সাহায্যে সুপার সাইক্লোন আটকানো গিয়েছে এরকম ঘটনা পৃথিবীতে আজ পর্যন্ত ঘটেনি। আবহাওয়া দপ্তরের ডাইরেক্টর বললেন, স্যার, আমার মনে হয় এই দৈত্যকে প্রতিহত করা অসম্ভব। পৃথিবীতে এর আগে কেউই এ কাজ করতে পারেনি। সাইমন মৃদু হেসে বললেন, আমরা এই দৈত্যকে ঘিরে ফেলব। সকলেই অবাক হয়ে সাইমনের মুখের দিকে তাকিয়ে আছেন। নির্দেশ পেয়েই রবার্টসন একটা সুইচ টিপলেন আর সঙ্গে সঙ্গে গবেষণাগারের মধ্যে একটা ঘরের দরজা খুলে গেল। বাইরে থেকে বোঝাই যাচ্ছিল না যে এখানে কোনো ঘর আছে। এই ঘরের ভিতরে গিয়ে রবার্টসন আবার একটা সুইচ টিপলেন। মুহূর্তের মধ্যে দুটো ছোট ছোট জানলা খুলে গেল। পেরু বিশ্ববিদ্যালয়ের বিরাট ক্যাম্পাস। 21 তলা বিশিষ্ট এই ক্যাম্পাসের 18 তলায় পদার্থবিজ্ঞানের গবেষণাগার। এখানে আবহাওয়া বিষয়ক গবেষণা করেই বিজ্ঞানী সাইমন নোবেল পুরস্কার পেয়েছেন। এবার জানলার কাছে গিয়ে দাঁড়ালেন পিটার সাইমন। কয়েক মিনিট সমুদ্রের দিকে তাকিয়ে থাকলেন। তারপর প্রতিরক্ষা মন্ত্রী মাইক ডিকসনকে বললেন, এই যে যন্ত্রটি দেখছেন এর নাম হলো সাইক্লোন অ্যান্টি ট্রিটমেন্ট বা স্যাট। অদ্ভুত দর্শন যন্ত্রটার দিকে সকলে তাকিয়ে আছেন। 2 মুখযুক্ত একটা বৃহৎ
ধাতব পাত্র। এই ধাতব পাত্রের দুই দিকে দুটো সুইচ আছে। একটা মুখের সঙ্গে অর্ধগোলকের মতো ধাতব অ্যান্টেনা যুক্ত করা আছে। অন্য মুখে একটা প্রায় 2 ফুট লম্বা বেশ মোটা ধাতব নল যুক্ত আছে। গবেষণাগারের সব অপারেশনই কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রিত হবে। বাইরে থেকে দেখলে মনেই হবে না যে আপাত নিরীহ এই যন্ত্রটা সুপার সাইক্লোন নামক একটা প্রচণ্ড দৈত্যকে প্রতিহত করতে পারে। এবার সাইমন আবার বলতে শুরু করলেন। অবাক বিস্ময়ে সকলেই তার মুখের দিকে তাকিয়ে আছেন। রবার্টসন বিস্ময় যন্ত্র স্যাটের সামনে দাঁড়িয়ে সবকিছু পরীক্ষা করে দেখে নিচ্ছিলেন। সাইমন বললেন, এই যন্ত্রের সাহায্যে আমরা দৈত্যকে ঘিরে ফেলবই। আবার একটা অস্বাভাবিক নীরবতা নেমে এলো গবেষণাগারের মধ্যে। কেউই কোনো কথা বলতে পারছে না। স্যাট যন্ত্র কিভাবে সুপার সাইক্লোনকে আটকাবে তা নিয়ে প্রত্যেকেই যেন নিজের মনের মধ্যে বিশ্লেষণ করছেন। এই সময় রাষ্ট্রসংঘের প্রতিনিধি জন মুলার বললেন, মিস্টার সাইমন, প্লিজ আমাদের একটু ব্যাখ্যা করে বলুন। এই যন্ত্রের কাজের ওপর আমাদের সাফল্য নির্ভর করছে। রবার্টসন, তুমি ওই সুইচটার ওপর আঙুল দিয়ে চাপ দাও। নির্দেশ পাওয়া মাত্র রবার্টসন সাদা সুইচে চাপ দিলেন। সঙ্গে সঙ্গে অর্ধগোলকের মতো অ্যান্টেনা প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করলো। সকলেই তাকিয়ে আছেন ওই ঘূর্ণায়মান অ্যান্টেনার দিকে। বিজ্ঞানী সাইমন এবার নিজে ওই সুইচে চাপ দিলেন। অর্ধগোলকের ঘূর্ণন বন্ধ হয়ে গেল। এই অ্যান্টেনা এমনভাবে নির্মাণ করা হয়েছে যে এখান থেকে ঘূর্ণনের ফলে এক বিশেষ তরঙ্গ নির্গত হবে, যা নিম্নচাপ বলয় থেকে নির্গত শব্দ তরঙ্গকে অনুসরণ করবে এবং নিম্নচাপ বলয়ের চতুর্দিকে এক তরঙ্গ বৃত্ত তৈরি করবে। জন মুলার বললেন, আচ্ছা, এই ধরনের এই যে তরঙ্গ বৃত্ত, এর তৈরির দরকারটা কি? আর সেই তরঙ্গ বৃত্তের মাধ্যমেই আমরা নিম্নচাপ বলয়কে ঘিরে ফেলব। কোনো যন্ত্রের সাহায্যে সুপার সাইক্লোন আটকানো গিয়েছে এরকম ঘটনা পৃথিবীতে আজ পর্যন্ত ঘটেনি। আগে এই যন্ত্রের দ্বিতীয় পর্যায়ের কাজ লক্ষ্য করুন, আর তারপর আপনারা প্রশ্নের উত্তর দেব। এই কথা বলে সাইমন স্যাট যন্ত্রের হলুদ সুইচটাতে চাপ দিলেন। প্রায় সঙ্গে সঙ্গেই মোটা ও ফাঁপা ধাতব নলটা হঠাৎ কেঁপে উঠল এবং ওই নলের মুখ দিয়েই কয়েকটা ধাতব চাকতি তড়িৎ গতিতে বেরিয়ে গেল পেরুর দুর্যোগপূর্ণ আকাশে। সাইমন আবার সুইচে চাপ দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে ওই উড়ন্ত চাকতি আবার স্যাট যন্ত্রে অর্থাৎ নিজের অবস্থানে ফিরে এলো। গবেষণাগারে উপস্থিত অনেকেই ঠিক বুঝে উঠতে পারছেন না এই যন্ত্র স্যাটের কার্যকলাপ। চোখের সামনে অবিশ্বাস্য কাণ্ড কারখানা দেখে বিস্ময়ে সকলেই হতবাক। কিন্তু ওদিকে সমুদ্রের গর্জন ক্রমশ তীব্রতর হচ্ছে। মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন। উত্তাল সমুদ্র যেন গ্রাস করতে এগিয়ে আসছে। স্যাটের সুইচ টিপলেই কয়েক হাজার চাকতি ওই নলের মধ্যে দিয়ে বেরিয়ে নিম্নচাপ বলয়ের দিকে যাত্রা শুরু করবে। তাহলে এরা এই সুপার সাইক্লোনের বিরুদ্ধে যুদ্ধ করবে? না 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 না, প্রথমে তরঙ্গ পথ ধরে এগিয়ে তরঙ্গ বৃত্তের চারিদিকে প্রচণ্ড বেগে ঘুরতে থাকবে। তারপর বড় বড় বেলুনের মতো নিম্নচাপ বলয়ের চতুর্দিকে লক্ষ লক্ষ বায়ুবল বা অ্যাটমসফিয়ার বল তৈরি করবে। মিস্টার সাইমন, প্লিজ আমাদের বলুন কিভাবে একটা উড়ন্ত চাকতি বায়ুকল তৈরি করবে? হ্যাঁ, উড়ন্ত চাকতির মধ্যে আছে সূক্ষ্মাতি সূক্ষ্ম কম্পিউটার সহ অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি। উড়ন্ত চাকতি বায়ুমণ্ডল থেকে নির্দিষ্ট পরিমাণ বায়ু সংগ্রহ করে তাকে নির্দিষ্ট আয়তনের বায়ুবলে পরিণত করবে এবং নির্দেশ অনুযায়ী এই বায়ুকল নির্দিষ্ট দিকে ছুটে যাবে। মিস্টার সাইমন, আমরা বিশ্বাসই করতে পারছি না যে বিজ্ঞানের সাহায্যে এই ধরনের কাজ সম্ভব। মিস্টার মুলার, স্যাটের কয়েক হাজার উড়ন্ত চাকতি লক্ষ লক্ষ বায়ুবল বা অ্যাটমসফিয়ার বল তৈরি করে ওই দৈত্যকে ঘিরে রাখবে।
আস্তে আস্তে রাতের অন্ধকার কেটে যাচ্ছে, সময় আর নেই। আগামীকাল সকাল 8টার মধ্যে সুপার সাইক্লোন ঝাঁপিয়ে পড়বে। পেরু শহরের রাস্তায় একটাও লোককে দেখা যাচ্ছে না, শুধু সেনাবাহিনীর হেলিকপ্টারগুলি আকাশে চক্কর দিচ্ছে। কালো মেঘে ঢেকে গেছে পেরুর আকাশ। কয়েক জায়গায় কিছু মানুষের জটলা দেখা যাচ্ছে, স্পষ্টতই তারা ভেঙে পড়েছেন। মৃত্যু ভয় তাদের গ্রাস করেছে। সমুদ্র ক্রমশ উত্তাল হচ্ছে, ক্রমশ আরো উত্তাল হচ্ছে। বিরাট বড় বড় ঢেউগুলো তীরে এমন ভাবে আছড়ে পড়ছে যেন সব গ্রাস করে নেবে। সকাল 7টা, আর মাত্র 24 ঘন্টা বাকি। সাইমন বসে আছেন কম্পিউটারের পর্দার সামনে। আবহাওয়ার সর্বশেষ তথ্যের উপর তিনি নজর রাখছেন। রবার্টসন, এখানে এসো। হ্যাঁ স্যার, বলুন। নিম্নচাপের কেন্দ্র দেখে তোমার কি মনে হচ্ছে? কম্পিউটারের পর্দায় দুজনের চোখ নিবদ্ধ হয়ে আছে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে রবার্টসন বললেন, স্যার, আমার মনে হচ্ছে এখনো সুপার সাইক্লোন তার বিধ্বংসী শক্তি নিয়ে নিউক্লিয়াস থেকে বেরোয়নি। ঠিকই বলেছ। ও বেরোতে শুরু করবে আজ মধ্যরাত্রি থেকে, তারপর ঘন্টায় 200 থেকে 300 কিলোমিটার বেগে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু স্যার, আবহাওয়া দপ্তর বলছে যে বলয় থেকে বেরিয়ে যত অগ্রসর হবে ততই সে গতি লাভ করবে। ইয়েস, ইউর রাইট। সুপার সাইক্লোন যখন পেরুর ওপর ঝাঁপাবে তখন ঘন্টায় 300 কিলোমিটার গতিবেগ অতিক্রম করা যাবে। হ্যাঁ স্যার, দৈত্য বলয় থেকে বেরোনোর আগেই আমাদের যা করার করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু এবার চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত হব। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিজ্ঞানী পিটার সাইমন সকলের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা পর্ব সেরে নিলেন। গোটা অপারেশনটাই সাইমনের নির্দেশ অনুযায়ী তদারক করবেন টম রবার্টসন। আবহাওয়া বিষয়ক সব তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করার দায়িত্বে থাকছেন পিটার ডিনলি। দেশ বিদেশ ও সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবেন প্রতিরক্ষা মন্ত্রী মাইক ডিকসন। প্রায় 15 জন বিজ্ঞানী এই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। অপারেশন সুপার সাইক্লোন নামে এই অভিযানটি পরিচালনা করবেন বিজ্ঞানী পিটার সাইমন। গভীর কালো অন্ধকার নেমে এসেছে দিনের বেলাতেই। ভয়ঙ্কর সমুদ্রের গর্জন ভেসে আসছে। প্রবল ঝোড়ো বাতাস ইতিমধ্যেই সব লণ্ডভণ্ড করা শুরু করে দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে সেনাবাহিনীর লোকেরা সবকিছু সচল রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু পারছেন না। সমুদ্র এত উত্তাল হয়ে উঠেছে যে অন্য দেশের উদ্ধারকারী জাহাজ পেরুর সমুদ্র উপকূল অতিক্রম করতে পারছে না। পেরু এখন সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন এক দ্বীপে পরিণত হয়েছে। মৃত্যু সমন নিয়ে এক দৈত্য ছুটে আসছে পেরুর দিকে। গবেষণাগারে সবাই প্রস্তুত। সাইমন কন্ট্রোল রুমের 0 সুইচ টিপলেন। সঙ্গে সঙ্গে অপারেশন সুপার সাইক্লোনের সব সিস্টেম চালু হয়ে গেল। বিজ্ঞানীরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। কন্ট্রোল রুমের বড় পর্দায় সমস্ত ছবি ও তথ্য ভেসে আসছে। রবার্টসনের কাছে নির্দেশ যাওয়া মাত্রই তিনি স্যাটের সাদা সুইচে চাপ দিলেন। মুহূর্তের মধ্যে অর্ধগোলকের মতো অ্যান্টেনা প্রবল বেগে ঘুরতে শুরু করলো। একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ ছুটে চলল নিম্নচাপ কেন্দ্রের দিকে। এই তরঙ্গ নিম্নচাপ বলয়কে ঘিরে বৃত্ত রচনা করার পর স্যাট যন্ত্রে বার্তা আসবে এবং তখনই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। কম্পিউটারের পর্দায় ছবি ভেসে আসছে। প্রতিরক্ষা মন্ত্রী প্রশ্ন করলেন, মিস্টার সাইমন, একটা কথা বলুন, এই তরঙ্গ মাঝপথে কি কোথাও বাধাপ্রাপ্ত হতে পারে? হ্যাঁ, সে সম্ভাবনা আছে। এটা শুনেই কন্ট্রোল রুমে উপস্থিত সকলেই উদ্বিগ্ন হয়ে উঠলেন। এই তরঙ্গ যদি কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে নিম্নচাপ বলয়ের চতুর্দিকে সে বৃত্ত রচনা করতে পারবে না।
আর সেক্ষেত্রে গোটা অভিযানটাই ব্যর্থ হয়ে যাবে। কিভাবে বাধাপ্রাপ্ত হতে পারে? যদি বায়ুমণ্ডলে উপস্থিত অন্য কোনো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সহ ধর্মাবলী এক হয়ে যায়, তাহলে কিন্তু বেশ সমস্যার সৃষ্টি হতে পারে এবং হবেও। তাহলে যদি এই তরঙ্গ বাধাপ্রাপ্ত হয়, তাহলে কি এই মিশন ব্যর্থ হয়ে যাবে? অসুবিধার সৃষ্টি হয়ে যাবে ঠিকই, কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব না। ব্যবস্থা? কি ধরনের ব্যবস্থা নেবে? স্যাট যন্ত্রের সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্য সহ অন্যান্য ধর্মের পরিবর্তন করে দেব, তাহলে এই নির্দেশ অনুযায়ী কাজ করবে। এবার সকলে আশ্বস্ত হলেন। ঘড়ির কাঁটা ধরে সবকিছু এগিয়ে চলেছে। প্রচন্ড চাপের মধ্যে কাজ করে যাচ্ছেন কন্ট্রোল রুমের প্রত্যেকে। সকলের মনে একটাই প্রশ্ন, স্যাট যন্ত্র কি পারবে নিম্নচাপ বলয়ের চারিদিকে বৃত্ত তৈরি করতে? প্রায় 1 ঘন্টা পর বার্তা আসা শুরু হয়েছে। পেরু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উপগ্রহ থেকে পাঠানো বার্তা পেয়ে গবেষণাগারের সকলে উল্লসিত হয়ে উঠলেন। কন্ট্রোল রুমের পর্দায় তরঙ্গের গতিপথ এবং নিম্নচাপ কেন্দ্রের চারিদিকের বৃত্তের ছবি এখন পরিষ্কার দেখা যাচ্ছে। রবার্টসন ছুটে এসে বললেন, স্যার, আমরা প্রথম পর্যায়ে সফল হতে পেরেছি। আত্মবিশ্বাসী সাইমন স্মিত হেসে বললেন, রবার্টসন, এখনো অনেক দূরে আমাদের এগোতে হবে, অনেক বাধা সামনে আসবে। যাও, দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করো। সবচেয়ে কঠিন লড়াইয়ের জন্য সকলেই আবার প্রস্তুত হলেন। রবার্টসন এবার হলুদ সুইচে চাপ দিলেন। লম্বা ও ফাঁপা ধাতব নলটা কেঁপে উঠল এবং তড়িৎ গতিতে এই নলের মুখ দিয়ে একটার পর একটা ধাতব চাকতি জানলা দিয়ে বেরিয়ে যেতে থাকলো। উড়ন্ত চাকতিগুলো তরঙ্গ পথ ধরে প্রচণ্ড গতিতে এগিয়ে চলেছে নিম্নচাপ বলয়ের চারিদিকে অবস্থানকারী সেই তরঙ্গ বৃত্তের দিকে। কন্ট্রোল রুমের পর্দায় অবিশ্বাস্য সেই সব ছবি ভেসে আসছে। পিটার সাইমন প্রস্তুত হচ্ছেন পরবর্তী যুদ্ধের জন্য। প্রতি মুহূর্তে কৃত্রিম উপগ্রহ পুঙ্খানুপুঙ্খ তথ্য পাঠাচ্ছে। প্রায় 30 মিনিট পরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রবার্টসন স্যাট যন্ত্র নিয়ন্ত্রণ করছেন অসম্ভব নিপুণতায়। কন্ট্রোল রুম থেকে নির্দেশ গেল কৃত্রিম উপগ্রহের কাছে, আর নির্দেশটা হলো নিম্নচাপ বলয়ের চারিদিকে অবস্থানকারী যে তরঙ্গ বৃত্ত, তার খুঁটিনাটি ছবি আরও পরিষ্কারভাবে পাঠাতে হবে। এবার আবহাওয়া দপ্তরের ডিরেক্টর পিটার ডিনলি হঠাৎ উচ্চস্বরে বলে উঠলেন, মিস্টার সাইমন, দেখুন, অসংখ্য বায়ু বল তৈরি হওয়া শুরু হয়েছে। স্যার, বায়ুবলের সংখ্যা বৃত্ত বরাবর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ওই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। নির্দেশ না যাওয়া পর্যন্ত উড়ন্ত চাকতি বায়ুবল তৈরি করা যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ বায়ুবল নিম্নচাপ বলয়কে ঘিরে তৈরি হয়েছে, আর সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এইভাবে কোটি কোটি বায়ুবল বা অ্যাটমসফিয়ার বল তৈরি হওয়ার জন্য এক বিপরীতমুখী বায়ু স্রোতের সৃষ্টি হবে, যা ধীরে ধীরে নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে যাবে। কন্ট্রোল রুম থেকে ঘন ঘন নির্দেশ পাঠানো হচ্ছে। বিজ্ঞানী সাইমনের নেতৃত্বে গবেষক দল যুদ্ধের শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছেন। কন্ট্রোল রুম থেকে প্রযুক্তির লড়াই শুরু হয়েছে। পেরু জুড়ে ইতিমধ্যে প্রকৃতির তাণ্ডব তীব্রতর হয়েছে। স্থলভাগের অনেকটা অংশই সমুদ্র গ্রাস করে নিয়েছে। রাতের অন্ধকারের মধ্যেও সেনাবাহিনীর লোকজন পুরো দমে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন। স্যাটেলাইট থেকে একের পর এক ছবি এসে পৌঁছচ্ছে কন্ট্রোল রুমের পর্দায়। নিম্নচাপ কেন্দ্রের চারিদিকে প্রবল বিক্রমে যুদ্ধ শুরু হয়ে গেছে। লক্ষ লক্ষ বায়ুবল ঘিরে ধরেছে নিম্নচাপ বলয়কে। বিপরীতমুখী একটা বায়ু স্রোত প্রবল বেগে বইতে শুরু করছে, আর প্রতি মুহূর্তের যুদ্ধের ছবি বিশ্লেষণ করে চলেছেন বৈজ্ঞানিকেরা। কম্পিউটারের পর্দায় প্রত্যেকেই তীক্ষ্ণ নজর রেখেছেন। রাতের অন্ধকার আর সুপার সাইক্লোনের আতঙ্ক, এই দুয়ে মিলে পেরুবাসীরা আচ্ছন্ন হয়ে রয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রীর কথায় দীর্ঘ নীরবতার অবসান হলো। মিস্টার সাইমন, বর্তমান অবস্থায় আপনার কি মনে হচ্ছে? এখনই বলতে পারবো না, আমাকে আরেকটু সময় দিন। তবে স্যাটেলাইট ইমেজ থেকে বোঝা যাচ্ছে যে ঝড়ের তীব্রতা তেমন বৃদ্ধি পায়নি। ইউর রাইট মিস্টার ডিকসন, কিন্তু এখনই আমরা নিশ্চিত হতে পারছি না। রাষ্ট্রসংঘের প্রতিনিধি জন মুলার এবার বললেন, সমুদ্র কিন্তু ইতিমধ্যেই অনেকটা ঢুকে পড়েছে। এখনই কিছু একটা করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। অপারেশন সুপার সাইক্লোনের সঙ্গে যারা যুক্ত তারা সকলেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন কম্পিউটার পর্দার দিকে। টান টান উত্তেজনা। প্রকৃতির বিরুদ্ধে এই যুদ্ধে প্রযুক্তির কি জয় হবে? পিটার ডিনলি বললেন, মিস্টার সাইমন, এক ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন? হ্যাঁ, কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি অবশ্য। দেখুন দেখুন, স্যাটেলাইটের ছবি দেখে বোঝা যাচ্ছে যে সুপার সাইক্লোন নামক দৈত্যকে লক্ষ লক্ষ বায়ুবল ঘিরে ফেলেছে। ও আর বেরোতে পারছে না। আপনি ঠিকই বলেছেন, তবে আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবেই। এদিকে পেরুর বিস্তীর্ণ অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর প্রহর গুনছেন। আতঙ্কের রাত্রি শেষ হতে এখনো কয়েক ঘন্টা বাকি। কোনো মানুষের চোখে এক ফোঁটা ঘুম নেই। এই বুঝি সুপার সাইক্লোন প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ল, লণ্ডভণ্ড হয়ে গেল গোটা দেশ। সমুদ্রের গর্জন ও সেনাবাহিনীর হেলিকপ্টারের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। রবার্টসন এতক্ষণ স্যাট যন্ত্রের সামনে বসে সমানে কাজ করছিলেন। স্যাটেলাইটের সর্বশেষ ছবি দেখে ঝড়ের গতিতে কন্ট্রোল রুমে এসে উপস্থিত হলেন। ইতিমধ্যে অন্যান্য বিজ্ঞানীরাও ওখানে এসে উপস্থিত হয়েছেন। রবার্টসন চিৎকার করে বললেন, স্যার দেখুন, প্রবল বিপরীতমুখী বায়ুস্রোত নিম্নচাপ বলয়কে নিষ্ক্রিয় করে দিয়েছে। সুপার সাইক্লোন অনেকটাই দুর্বল হয়ে গেছে। পিটার সাইমন কোনো কথা বলছেন না, শুধু তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন পর্দার দিকে। প্রত্যেকেই অসম্ভব উত্তেজিত। লক্ষ লক্ষ বায়ু বল বা অ্যাটমসফিয়ার বল সুপার সাইক্লোন রূপী এই দৈত্যের গলা টিপে ধরছে। সে এবার হাঁসফাঁস করছে, আর বেরোতে পারছে না। যুদ্ধ একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত। প্রকৃতি ও প্রযুক্তির এই লড়াইয়ে কি প্রযুক্তিরই জয়লাভ হবে? এইভাবে প্রায় 40 মিনিট সময় অতিক্রান্ত হয়ে গেল। গবেষণাগারের মধ্যে দম বন্ধ করা পরিবেশ। প্রত্যেকেই অসম্ভব স্নায়ু চাপে ভুগছেন। এই সময়ের মধ্যে কেউ কোনো কথা বলেননি। বিজ্ঞানীরা অপারেশন সুপার সাইক্লোনের শেষ মুহূর্তের কাজগুলো চটপট সেরে নিচ্ছেন। অবশেষে পিটার সাইমন একটা সুইচ টেপার সঙ্গে সঙ্গে গবেষণাগারের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটা মৃদু ঘন্টা বাজল। সকলেই অসম্ভব দ্রুততায় কন্ট্রোল রুমের মধ্যে ছুটে এলেন। সাইমন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। মুষ্টিবদ্ধ হাত শূন্যে নাড়িয়ে সকলকে বললেন, ইয়েস উই ডিড ইট। এই যুদ্ধে আমরা জয়লাভ করেছি। আনন্দের রেশ বয়ে গেল গোটা গবেষণাগারের মধ্যে। বিজ্ঞানী পিটার সাইমন সকলের সঙ্গে করমর্দন করলেন এবং আবার বলতে শুরু করলেন, পর্দার যে ছবি আসছে তা ভালো করে লক্ষ্য করুন। দেখবেন নিম্নচাপ বলয় অনেকটাই নিস্তেজ হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আরো নিস্তেজ হয়ে যাবে। ইয়েস। কন্ট্রোল রুম থেকে নির্দেশ গেল। বায়ু বলগুলি ছুটতে লাগলো সুপার সাইক্লোনের কেন্দ্রস্থলে ধাক্কা মারার জন্য। ছবি দেখে মনে হচ্ছে যেন অসংখ্য বায়ুসেনা চলেছে সমরে। রবার্টসন স্যাট যন্ত্র নিয়ন্ত্রণ করে চলেছেন এখনো। বায়ু বলগুলি আস্তে আস্তে ভয়ঙ্কর নিম্নচাপকে নিস্তেজ করে দিচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হচ্ছে। আধুনিক প্রযুক্তির এই অবিশ্বাস্য কাণ্ড কারখানা গবেষণাগারে বসে প্রত্যক্ষ করছেন একদল ভাগ্যবান মানুষ। এখন সকাল 3:50। সকলেই কন্ট্রোল রুমে এসে হাজির হয়েছেন। পিটার সাইমন সদর্পে ঘোষণা করলেন,
ইহু, যুদ্ধে আমাদের জয় হয়েছে। সুপার সাইক্লোন আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। পেরুর জনগণের আর কোনো ভয় নেই। ইয়েস। মুহূর্তের মধ্যে গবেষণাগারের শেষ উত্তেজনা, চাপা নিস্তব্ধতা সব ভেঙে গেল। আনন্দে সকলে ভেসে গেলেন। প্রতিরক্ষা মন্ত্রী এবং রাষ্ট্রসংঘের প্রতিনিধি এই যুদ্ধ জয়ের খবর জানাচ্ছেন এমন এক সময় যখন সারা বিশ্ব জেনে গেছে পেরুর আসন্ন বিরাট বিপর্যয় সম্বন্ধে। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। টেলিভিশনের পর্দায় পর্দায় এই খবর প্রচারিত হতে থাকলো। সমুদ্র অপেক্ষাকৃত শান্ত হয়েছে, আবহাওয়াও অপেক্ষাকৃত স্বাভাবিক। সকাল হতে আর বেশি দেরি নেই। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছেন। দুর্যোগ সম্পূর্ণ কাটেনি, কিন্তু বিপদের আর কোনো সম্ভাবনা নেই। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অভিনন্দন বার্তা ছুটে আসছে। এই প্রথম প্রযুক্তির সাহায্যে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় ঠেকানো সম্ভব হলো। সবার চোখের আড়ালে একটা স্মিত শান্ত হাসি হাসলেন বিজ্ঞানী পিটার সাইমন। শনিবারের সাইফাইতে শুনছিলেন ডক্টর সোমনাথ মিশ্রর গল্প অ্যাটমসফিয়ার বল। গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ছড়িয়ে দেবেন বন্ধুদের আড্ডায়। বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ থেকে জন্ম নেওয়া আমাদের এই প্রচেষ্টার মাত্র কয়েকদিনের পথ চলা, কিন্তু এর মধ্যেই আমরা কুড়িয়ে নিয়েছি অনেকটা ভালোবাসা, পেয়েছি নতুন বন্ধুদের। আপনারাও যদি আমাদের কাজ শুনে সেটা ভালোবেসে থাকেন, বন্ধুদের সাথে ভাগ করে নিন। আপনাদের জন্যই তো এত কিছু। আর হ্যাঁ, আর্থিকভাবে যদি সাহায্য করতে চান তারও ঠিকানা রইল ডেসক্রিপশনের একদম শেষে। গল্প রচনায় ডক্টর সোমনাথ মিশ্র, শব্দ প্রক্ষেপণ ও পরিকল্পনায় প্রয়াস, পোস্টার ডিজাইনিং শঙ্খ, ডিনলির ভূমিকায় সত্য, বিজ্ঞানী সাইমনের ভূমিকায় মৈনাক, ডিকসনের ভূমিকায় অভিষেক, রবার্টসনের ভূমিকায় নীল, মুলার জার্নালিস্ট আলবার্তো এবং গল্পের কথকের ভূমিকায় আমি অনুভব। পরের সপ্তাহে দেখা হবে আবার নতুন একটা টান টান রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, বাংলা সাহিত্যে থাকবেন।